দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা আপনাদের মতোই একটা পথ খোঁজবার চেষ্টা করছি যে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে, তার মধ্যে যারা যোগ্য তাদের কোনোভাবে কোনো আইনি প্রোটেকশন দেয়া যায় কিনা, তাদের চাকরিটা বাঁচানো যায় কিনা। তবে সেই আলোচনায় ঢোকবার আগে আপনাদের কাছে আমার দুটো সাবমিশন হচ্ছে। এক, মুখ্যমন্ত্রী আগামী 7 তারিখে মিটিং ডেকেছেন এই 26,000 ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু আমরা যদি সত্যিকারের কিছু ভাবতে চাই তাহলে মুখ্যমন্ত্রী কি বলছেন, কি ভরসা দিচ্ছেন, তার বাইরে গিয়েও আমাদের ভাবতে হবে। আরও সঠিকভাবে বললে তার বাইরে গিয়েই আমাদের ভাবতে হবে। কারণ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে একটা কথা আমার কাছে অন্তত পরিষ্কার হয়েছে, তিনি এই মুহূর্তে নিজে বেশি ভাবছেন তার বা তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। না হলে পারে সুপ্রিম কোর্টের দোষ ধরা, বিকাশ ভট্টাচার্যের দোষ ধরা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দোষ ধরবার আগেও তিনি অন্তত একবার বলতেন যে আমার দলের যদি নেতা মন্ত্রী এদের কোনো ভূমিকা থেকে থাকে বা যেটুকু এখন অবধি তদন্তে উঠে এসেছে তার জন্য আমি ক্ষমা চাইছি এবং দুঃখিত। তার গোটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই অনুতাপের কোনো চিহ্ন আমরা দেখিনি। আজকে যারা বলতে চাইছেন যে বিকাশবাবুর জন্য এটা ঘটেছে, অভিজিৎ বাবুর জন্য এটা ঘটেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য এটা ঘটেছে, তারা কার্যত কার্যকারণ সম্পর্ক গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ পরবর্তীকালে এই যা যা ঘটেছে বলা হচ্ছে, এই সবকটা ঘটার ক্ষেত্র প্রস্তুত করবার জন্য একমাত্র দায় এবং দায়িত্ব মমতা ব্যানার্জি সরকারের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় একটা বিষয়, আমি দেখছিলাম যে হঠাৎ করে কিছু অবতার উঠে এসেছেন, তাদের ভীষণ দুঃখ এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য যে এতগুলো সংসার ভেসে যাচ্ছে, এতগুলো মানুষ বঞ্চিত হচ্ছে, এদের প্রতি ন্যায় বিচার হলো না। এদের সম্পর্কে সতর্ক থাকবেন, কারণ এরা শাসক দলের ভাড়াটে রুদালির বাইরে কিছু নয়। কারণ যখন হাজার হাজার ছেলে মেয়ে তাদের ন্যায়ের জন্য ন্যায় বিচার চেয়ে, যারা প্যানেলে নাম থেকেও চাকরি পায়নি তার থেকে কম নাম্বারের প্রার্থী চাকরি পেয়েছে, যাদের ভালো পরীক্ষা দিয়েও প্যানেলে নাম ওঠেনি অথচ সাদা খাতা দিয়ে চাকরি হয়ে গেছে, তারা যখন দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস খোলা আকাশের নিচে বসে থেকেছে বিচার চাইতে, তারা যখন বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠি খেয়েছে, তারা যখন, আমি বহু মেয়েকে দেখেছি বাচ্চা কোলে নিয়ে এসে দিনের পর দিন খোলা আকাশের নিচে অবস্থানে বসে আছে, এই আজকে যারা মরা কান্না কাঁদছেন তাদের একজনকেও আমি তখন দেখিনি যে এই আন্দোলনকারী ছেলে মেয়েদের পক্ষে দাঁড়াতে। যারা সত্যিকারে বিবেকের থেকে এই 26,000 ছেলে মেয়েদের জন্য ভাবছেন, তারা সেদিনও কিন্তু এই বঞ্চিত অন্য ছেলে মেয়েগুলো তাদের জন্য সোচ্চারে গলা ফাটিয়েছিলেন। সুতরাং এখন যখন একটা খুব ক্রুশিয়াল লড়াই হয়তো শুরু হবে, তার আগেই ভাড়াটে রুদালিদের চিনে নিতে হবে, না হলে কিন্তু আন্দোলন নিশ্চিতভাবেই পথভ্রষ্ট হবে পঞ্চম বাহিনীর হাতে। আমার একটা কথা খুব পরিষ্কার, যে যদি আমাদের মাননীয় রাজ্য সরকার যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম দফায় 5,500 দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীকে চিহ্নিত করে, অবশ্যই তিনি নিজে চিহ্নিত করেননি, সিবিআই তার কাছে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছিল এবং পরবর্তীতে এসএসসিও মেনে নিয়েছিল যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে কিছু দুর্নীতি হয়েছে, এসএসসিও অস্বীকার করতে পারেনি, যদিও তার আগে তারা সব রকমের চেষ্টা করেছেন এই দুর্নীতির যাবতীয় প্রমাণ মুছে ফেলতে। আপনাদের শুনে শুনে এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, আমি পুরোটা পুনরাবৃত্তি করব না। কি করা হয়নি? ওএমআর সিট ধ্বংস করে দেওয়া হয়েছে, স্ক্যান মিরর কপি রাখা হয়নি, সিবিআই হার্ড ডিস্কের যে 2টো কপি উদ্ধার করছে সেটা স্ক্যান কপি, সেটাও যে ফরম্যাটে সেভ করা ছিল আশ্চর্যজনকভাবে সেটা পিডিএফ নয়, সেটা এডিটেবল, এডিট করা যেতে পারে, এরকম একটা ফরম্যাট, এবং সেই স্ক্যান কপির সঙ্গেও মিলছে না এখানে সার্ভারে তারা যে ফরম্যাটে রেখে দিয়েছেন সেইটুকু।
এখন এই রকমভাবে প্রতিটা ক্ষেত্রে প্রমাণলোপের চেষ্টা হয়েছে, যেটা দেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেছেন এবং মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে এটা একটা সংগঠিত অপরাধ, যেটা কিন্তু আজকে অনেকে নিটের সঙ্গে তুলনা করছেন। নিটের রায়ের ক্ষেত্রে কিন্তু কোথাও বলা হয়নি যে এটা একটা সর্বাত্মক সংগঠিত অপরাধ। নিটের রায়ের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় কিছু স্পোরাডিক এই ধরনের প্রতারণা এবং কারচুপি করা হয়েছিল, কিন্তু গোটা সিস্টেমটা ভিসিয়েটেড হয়ে গেছে, এইটা কিন্তু এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে। আমি যে কথাটাতে বলছিলাম যে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম 5,500-এর চাকরি নাকচ করেছিলেন, হয়তো একথা ঠিক, সিবিআই ফাইনাল রিপোর্ট তখনও দেয়নি, সম্ভবত আরও 1,000-2,000 হতো, যে কারণে যেটা এখন অবধি ফাইনাল হিসেব 700-র কাছাকাছি একটা এসেছে। সেটা যদি মেনে নিয়ে অভিজিৎবাবু যেটা বলেছিলেন যে যারা অপেক্ষমান রয়েছে প্যানেলে, যারা যোগ্য কিন্তু টাকা পয়সা দিয়ে চাকরি কিনতে পারেনি বলে বঞ্চিত হয়েছে, তাদের থেকে এই প্যানেলটা ফিল আপ করা হোক, তাহলে আজকেই এত বড় বিপর্যয়টা হতো না যদি না তার বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, প্রতিটা ক্ষেত্রে তারা সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে গিয়েছেন এবং শেষ পরিণতিতে যেটা দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা হাইকোর্টের যে নির্দেশ হয়েছিল পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়ার, সেটাকে বহাল রেখেছেন। মনে রাখবেন, এই পুরো প্যানেল বাতিল করবার রায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেননি, এটা দিয়েছেন অন্য দুজন বিচারপতি ডিভিশন বেঞ্চ, যার সঙ্গে অভিজিৎবাবুর কোনো সম্পর্কই ছিল না। অভিজিৎবাবু যে 5,500 চাকরি প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন, এবং আমি যেটা বলছি যে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি তদন্তে যদি আরও কিছু নাম আসতো, তাতেও সংখ্যাটা 7,000-7,500-এর বেশি যেত না। আজকে এই যে এত বড় একটা হিউম্যান ট্র্যাজেডি, মুখ্যমন্ত্রী বলছেন বিকাশ ভট্টাচার্য দায়ী। আপনারা সুপ্রিম কোর্টের যে মামলা, তার শুরুতেই দেখে নিন যে সুপ্রিম কোর্টে কে গিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার, বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যেতে যায়নি। যেহেতু এটা রাজ্য সরকার অ্যাপিল করেছে, ফলে বিকাশ ভট্টাচার্যকে পার্টি করতেই হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে বিকাশ ভট্টাচার্য উপস্থিত হয়েছেন। এখন বিকাশ ভট্টাচার্য তো যারা বঞ্চিত তাদের উকিল, তিনি তো স্বাভাবিকভাবেই বলবেন যে এই প্যানেলের গাফিলতি রয়েছে। এটা তো সরকার পক্ষের এসএসসির মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব ছিল কোর্টের সামনে এটা প্রমাণ করা যে না, আমাদের প্যানেলে কোথাও কোনো গাফিলতি হয়নি, এটা ক্রিস্টাল ক্লিয়ার। সুপ্রিম কোর্ট যখন বারে বারে বলেছে যে 1 বছর, এই মামলাটা সুপ্রিম কোর্টে 1 বছর ধরে চললো, 2024-এর মামলা 2025-এ রায় হয়েছে। সুপ্রিম কোর্ট যখন বারে বারে বলেছে আপনারা পরিষ্কার করে তাহলে বলুন যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য, সেটা পর্যন্ত তারা বলতে পারেননি, এতদূর অপদার্থতা এবং নিজেদের অপরাধ আড়াল করবার জন্য তারা একবার এক রকম তালিকা দিয়েছে। হাইকোর্টে মামলা চলার সময় আপনারা দেখেছেন যে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে এসএসসির তালিকা মিলছি না, এরকম একটা হাস্যকর অবস্থাও হয়েছে। একই রাজ্য সরকারের দুটি সংস্থা। এত কিছু হয়ে যাওয়ার পর এখন ওরা বলছেন যে পুরো ঘটনাটাই ঘটেছে বিকাশ ভট্টাচার্য আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য। মানুষকে এতটা ছাগল ভাববার কিন্তু কোনো কারণ নেই। সুতরাং আমার যেটা পরিষ্কার বক্তব্য যে সেই 5,500 চাকরি প্রার্থীকে যারা চিহ্নিত করা সম্ভব হয়েছিল, সেটা যদি প্রাথমিকভাবে মেনে নিয়ে রাজ্য সরকার নতুন করে একটার পর একটা বেঞ্চে অ্যাপিলে না যেতেন, তাহলে আজকে এই ঢাকিশুদ্ধ বিসর্জন হওয়ার 26,000-এর চাকরি প্রার্থীর চাকরি চলে যাওয়ার, শিক্ষকের চাকরি এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার এত বড় হিউম্যান ট্র্যাজেডিটা ঘটতো না। আমি জানি না খবর সত্যি না মিথ্যে, মিথ্যে হলেই আমি খুশি হব। আমি রাত অবধি যা খবর পেয়েছি, ইতিমধ্যেই 2জন শিক্ষিকা আত্মহত্যা করবার চেষ্টা করেছেন। এটা হিউম্যান ট্র্যাজেডি সবে শুরু। দ্বিতীয় কথাটা যেটা কেউ বলছেন না এখন আর, যে ছেলে মেয়েগুলো বঞ্চিত তাদেরও তো অনেকের নাম প্যানেলে ছিল, অথবা অনেকে আশা করেছিল যে যদি এই সত্যিকারের যারা জাল পরীক্ষার্থী এবং নিয়োগ পেয়েছে তাদের নামটা সরে গেলে আমাদের নামটা হয়তো প্যানেলে শেষের দিকে হলেও একটা জায়গা পাবে। যারা এই আশাতে বছরের পর বছর, মাসের পর মাস খোলা আকাশের নিচে বসেছিল তাবু খাটিয়ে,
তাদের সমস্ত আশা ভরসাও শেষ হয়ে গেল, কারণ সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকেই নাকচ করে দিয়েছে। এখন বক্তব্য হচ্ছে, খুব সংক্ষিপ্ত জায়গায় আমি ঢুকছি, যে সুপ্রিম কোর্ট বিশদে দেখিয়েছে যে কিভাবে কারচুপি হয়েছে, গোটা প্রক্রিয়াটা কিভাবে ভিসিয়েটেড হয়েছে, এবং তারপরে তারা পূর্বতন এই ধরনের 11টি মামলার রায়ের যে প্রিসিডেন্স বলে ওনাদের টেকনিক্যাল ভাষায়, সেটার আফটার ডিউ পেরিউজাল তারা বলেছেন যে আমরা মনে করছি এই অবস্থায় এই প্যানেলটা পুরো বাতিল করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু এখানে এইটা বাতিল করতে গিয়ে তারা একটা কথা রায়তে উল্লেখ করে রেখেছেন, যে আমরা মনে করছি এই স্পেশাল পরিস্থিতিতে ন্যাচারাল জাস্টিস এইটা আমরা এখানে লাগু করতে পারছি না। কেন পারছি না? ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটা এই কারণেই যে না সিবিআই না এসএসসি এটা দায়িত্ব নিয়ে বলেছে আমরা যে 7,000 7,500কে চিহ্নিত করতে পেরেছি, ওই যাদেরকে সুপ্রিম কোর্ট মাইনে ফেরত দিতে বলেছেন, তার বাইরে আর কেউ জাল শিক্ষক নেই, বাকি যে 26 জন তার মধ্যে 26,000-এর মধ্যে। কিন্তু এই জায়গাটার উপর দাঁড়িয়ে ন্যাচারাল জাস্টিস, যেটা মানুষের জীবন ও জীবিকার অধিকারও যখন বিপন্ন হচ্ছে, সেটাকে পুরোটা ডিজোন করা সম্ভবত সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়। সুতরাং এইখানে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, এই একমাত্র একটা জায়গা রয়েছে যার উপর দাঁড়িয়ে যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, তারা আরেকবার চেষ্টা করে দেখতে পারেন সেটা সংবিধান বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগের উপর দাঁড়িয়ে। দ্বিতীয় আর একটা টেকনিক্যাল জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে একটা রিভিউ পিটিশন করা যায়। এখন রিভিউ পিটিশনের কিছু আইনি লিমিটেশন থাকে, আমি যতদূর জানি, এটা আইনি বিশেষজ্ঞরা অনেক বলতে পারবেন। সেটা হচ্ছে এই যে রিভিউ পিটিশন সাধারণত টেকনিক্যালিটিস অফ দ্য জাজমেন্ট সেইটাকে খতিয়ে দেখা হয় যে টেকনিক্যাল কোথাও কোনো এরর হয়েছে কিনা। সেইটা যদি না হয়ে থাকে তাহলে সাধারণত মূল জাজমেন্টের যে মেরিট সেটার উপর তারা কমেন্ট করতে চান না যারা রিভিউ করেন পিটিশন। বাট এখানে রিভিউ পিটিশনেরও একটা জায়গা রয়েছে বলে আমার আইনজ্ঞ বন্ধুরা বলেছেন, কিন্তু সেই রিভিউ পিটিশন নেবে কি নেবে না সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের উপর নির্ভর করবে, এবং সেই বিচারটা অনেকটা সাবজেক্টিভ হবে, সেটা বলা বাহুল্য। এর বাইরে যেটা আমাদের মনে হয়, আমার অন্তত জীবনের যা সামান্য অভিজ্ঞতা তার থেকে, যে যদি না এই যোগ্য চাকরি প্রার্থীরা এবং যারা বসে ছিলেন, যাদের প্যানেলে নাম ছিল অথচ যাদেরকে টপকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, সাদা খাতা জমা নিয়ে হোক আর ওই জাল ওএমআর সিট তৈরি করে হোক, ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে, তারা যদি যৌথভাবে রাস্তা লড়াইতে নামে, যদি রাষ্ট্র এবং সরকারের উপর চাপ তৈরি করা সম্ভব হয় অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে, আমার মনে হয় সেই আওয়াজ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছবে। এবং সুপ্রিম কোর্টও তাদের রিভিউ পিটিশন যদি গ্রহণ করে, তখন মানবিকতার বিচারে টেকনিক্যালিটিসের বাইরে গিয়েও কিছু অবজেক্টিভিটির উপর দাঁড়িয়ে এই রায় বিবেচনা করে দেখতে পারে। কিন্তু তার আগে সিবিআই, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে তারা নিজেরা সরাসরি অথবা তাদের আইনজীবীদের মারফত আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে যে তারা ঠিক কিসের কিসের ভিত্তিতে কাদের কাদের দুর্নীতিগ্রস্ত প্রার্থী হিসেবে চিহ্নিত করছেন। সেটা যদি পরিষ্কারভাবে একমত হয়ে তারা না বলেন, তাহলে পরে কিন্তু কার্যকরী কোনো রায় বের করে আনা সম্ভব হবে না। আর একটা কথা হচ্ছে পরিষ্কার, আজকে অভিজিৎ গাঙ্গুলি সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে যেটা বলেছেন, যে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা কমিটি করা যেতে পারে, এবং তিনি মনে করছেন যে সুপ্রিম কোর্টে আরও একবার করা নাড়বার রাস্তা এখনো বন্ধ হয়নি।
আমি অভিজিৎ বাবুর কথা একজন বিজেপি সাংসদ হিসেবে ধরছি না, তিনি একজন প্রাক্তন বিচারপতি, এই মামলার ইনস এবং আউটস তিনি জানেন, এবং তার আর একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ যে তিনি দীর্ঘ তার কেরিয়ারে আইনজীবী হিসেবে এসএসসির উকিল হিসেবেও কাজ করেছিলেন। সুতরাং তিনি যখন বলছেন যে সুপ্রিম কোর্টে আরও একবার করা নাড়বার রাস্তা বন্ধ হয়ে যায়নি, এবং উনিও ওনার কথা থেকে আমি যেটুকু বুঝেছি উনিও একটা কনসেনসাসের কথা বলছেন, যাতে আবার নতুন করে কোনো আইনি জটিলতায় সেই চেষ্টা আটকে না যায়। সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে তিনি চাইছেন যে একটা কমিটি হোক, এবং তিনি বলেছেন তিনি ভলেন্টিয়ার করতে রাজি আছেন, এবং তিনি এটাও প্রস্তাব দিয়েছিলেন যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে এইটার চেয়ারম্যান করা যেতে পারে। তো আমার মনে হয় যে এটা একটা বাস্তবসম্মত প্রস্তাব। যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিই তার পলিটিক্যাল বেনিফিট রিপ করার বদলে এই কয়েক হাজার শিক্ষক যাদের জীবন এবং জীবিকা এবং সামাজিক সম্মান বিরাট জিজ্ঞাসা চিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে, তার সমাধান করতে চান, তাহলে পারে এই ধরনের কোনো প্রস্তাব তিনি ভেবে দেখতে পারেন। অভিজিৎ বাবুরটাই নিতে হবে হুবহু আমি বলছি না, কিন্তু কোনো একটা ওয়ে আউট তার বার করা উচিত। রাজ্যের অভিভাবক হিসেবে এটা তার দায়িত্ব, আর যদি তিনি সেই দায়িত্ব পালন করতে অপারগ হন, তাহলে রাস্তায় আন্দোলন গড়ে ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা থাকছে না। আমি আবারও বলছি, আমি কোনো আইনবিদ নই, কিন্তু সামগ্রিকভাবে গোটা বডি পলিটি এবং এই কেসের যা মেরিট এবং আইনজ্ঞদের সঙ্গে কথা বলে যে ওয়ে আউট বেরোতে পারে, কারণ এই নজির যদি একবার সেট হয়ে যায় এটা একটা অত্যন্ত বিপজ্জনক নজির হবে। কারণ এরপরেই প্রাথমিকের দুর্নীতির অভিযোগে 42,000 মানুষের ভবিষ্যৎ জড়িত, শিক্ষক ও শিক্ষাকর্মী, তাদের রায়ও বেরোতে চলেছে। সুতরাং এটাকে যদি এখনই প্রতিরোধ না করা সম্ভব হয়, তাহলে পরে ওই 42,000 যে শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন প্রাথমিকে, তারাও একটা প্রবল অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়াতে চলেছেন। আপনারা আমাদের মতামত, আপনাদের যা সুচিন্তিত ভাবনা চিন্তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। thenewscounter.s আপাতত এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবার চেষ্টা করবেন।